আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ২৩। মাঝখানে প্রায় সপ্তাহখানেক সময় ওভাবেই গেল। দিতি স্বাক্ষর সম্পর্কের সমীকরণ ঠিক একই জায়গাতেই দাঁড়িয়ে। দিতি তখন ভার্সিটিতে। বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করতে করতে মাঠ দিয়ে হেঁটে যাওয়া সাক্ষ্যকে পরখ করছিল। মুখচোখ কি গম্ভীর, যেন আশপাশে তাকালে ক্ষতি হয়ে যায়। সাক্ষ্য ঠিক আগের মতোই ভার্সিটিতে এমন একটা ভং ধরে যেন দিতি তার কিছুই হয় না। অথচ কাছাকাছি থাকলেই মহাশয়ের বউয়ের প্রতি প্রেম ঠিকই উতলে পড়ে। ঠং দিতি চাইল। তাকাতে তাকাতেই খেয়াকে বলে উঠল, এই ছাগলকে বিয়ে করেছে কে বলতো? মানে কে? কে সে মহিয়সী নারী বল? খেয়া বিরক্ত হয়ে বলল, তোদের কাছে কি সাক্ষ্য স্যার ছাড়া আলোচনার কিছু নেই? দিতি সরু চাহনিতে চাইল। বলল, থাকবে কিভাবে বল? চোখের সামনে সারাক্ষণ ইনাকেই দেখছি আর রাগ উঠতেছে। না জানি এর বুটায় কি ধৈর্যশীল। আমি শিওর তার বুটা নিশ্চয়ই একটা আধাপাগলি, নয়তো একে অন্তত বিয়ে করত না। নিজেকেই নিজে আধাপাগলি বলার পর দিতির হুঁশ এল। ফের সংশোধন করে বলল, না না, আধাপাগলি নয়। আমি নিশ্চিত তার বউ অতিরিক্ত পরিমাণে ভালো। তাই হয়তো দয় করে বিয়ে করেছে একে। পাশ থেকে কিয়ান তাল মিলিয়ে বলে উঠল, না জানি এই লোক বউয়ের সাথে কেমন করে। নিশ্চয় বউয়ের সামনেও এমন মুখ গম্ভীর করে রাগ রাগ মুখ করে থাকে। দিতি চাইল, বউয়ের সামনে রাগ রাগ মুখ? মোটেও নয়। বউয়ের কাছে এলেই তো এই লোকের ঢং বেড়ে যায়। তখন রাগ রাগ ভাব উড়ে গিয়ে প্রেম প্রেম ভাবের উদয় হয়। অথচ এমনি সময়ে ভার্সিটিতে তাকে চিনেই না। দিতি মুখ কুচকাল। মিহু ততক্ষণে বলে উঠল, আরেহ নাহ নাহ কিয়ান। দেখ গিয়ে যা রাগ আমাদের উপরই মেটায় হয়তো, কিন্তু পুরুষ মানুষ বউয়ের কাছে কিছুই না। দেখ গিয়ে আমাদের সামনে সিংহ হলেও বউয়ের সামনে ঠিকই মিও মিও করে গি। কথাটা বলতে হলো, কিন্তু সবার সমস্বরে হেসে উঠতে দেরি হল না, দিতি নিজেও হেসে উঠল। আর ভাবল, ঠিক বউয়ের সামনে মিও মিও করা পুরুষ নয় ঠিক। তবে সিংহও নয়। দিতি ফিরল বিকাল বেলায়। বন্ধুদের সাথে টই টই করে ঘরে ফেরার পেয়ে সর্বপ্রথম দেখা হল স্বাক্ষর নানির সাথেই। ভদ্রমহিলা দিতিকে সহ্য করে উঠতে পারেন না। আর নাতে সহ্য করতে পারে দিতির চঞ্চলতা, উড়নচণ্ডী স্বভাব। তাই তো এতটা সময় দিতিকে ফিরতে দেখে মুখ বাঁকালেন। সোনাল, এতক্ষণে ফেরার সময় হলো তোমার নাত বউ? সারাদিন তো শ্বশুর শাশুড়ির এক আনাও সেবা যত্ন করতে দেখি না তোমারে। রান্না বান্নাটাও তো পারো না। পারো শুধু টই টই করে বেড়াতে গু। দিতি আচমকা শুনেই থম মেরে দাঁড়াল। এতটা সময় পর বাসায় ফিরে এমনিতেই খিদেতে তার পেট চৌচির। গলা শুকনো। দপ করে একটা ঘুম দিতে পারলেও ভালো হতো। দিতি ছোটশ্বাস ফেলে নানিকে একটা হাসি উপহার দিয়ে পা বাড়াল। অতঃপর রুমে গিয়েই লম্বা একটা গোসল দিল। তারপর পরই ভেজা চুলগুলো তোয়ালেতে মুড়িয়ে নিতেই পেছন থেকে সাক্ষ্য এল। গলা ঝেড়ে বলল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে এত কি আলোচনা করেন ম্যাম? নাকি বন্ধুবান্ধবদের সর্বক্ষণ এটা বলেন যে আপনার বর অনেক সুন্দর? অনেক? দিতি না ফিরেই হেসে ফেল। পরমুহূর্তেই চেয়ে বলল, আমার বরের বুটাও সুন্দর স্যার। অফকোর্স অফকোর্স। আপনার বরের বুটা সবচাইতে সুন্দর। একদম পৃথিবীর সবচাইতে সুন্দর রমণী। এইটুকু বলেই সাক্ষ্য দিতির ভেজা চুলগুলো তোয়ালে ছাড়িয়ে নিয়ে মেলে দিল। মুখটা আলতো করে দিতির ভেজা চুলে গুজেই বলল, আপনার বরের বুটা বড্ড মিষ্টি মিসেস দিতিকা তাসনিম। আমার আজকাল কেবল তার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় সারাটা দিন তার আশপাশে ঘুরঘুর করি। বুঝতে পারছেন আপনার বরের অবস্থাটা? দিতি হেসে ফেল যেন। ভ্রু বাঁকিয়ে বলল, না তো বুঝতে পারছি না। বুঝার চেষ্টাও করছি না। তার অবস্থা সেই বুঝুক। আপাতত আমার খিদে পেয়েছে। এইটুকু বলেই পা বাড়াল দিতি। সাক্ষ্য নিজেও ট্রাউজারের পকেটে হাত রেখে পা বাড়াল। বলল, আমারও। আপনার ফেরার জন্য খাওয়া হয়ে উঠেনি আমার। খাননি কেন? বউসহ একসাথে খাবার খেলে ভালোবাসা বাড়ে। দিতি এক পলক চাইল। খাবার টেবিলে যেতেই দেখা গেল কণা চেয়ার টেনে বসেছে ইতোমধ্যেই। দিতির কেন জানি এই বাচ্চা মতো চেহারার মেয়েটাকে সহ্য হয় না। একদমই না। কেন তা বোধহয় সে নিজেও জানে না।
দিতি টেবিলে তাকাতেই দেখল ইতোমধ্যেই 2 প্লেট খাবার বেড়েছে সাজিয়া আফরোজ। একটা প্লেট কণার দিকে এগিয়ে দিয়েই চাইল দিতির দিকে। ব্যস্ত হয়ে বলল, দিতি, এসেছিস আম্মু? বস বস, খাবার বাড়ছি আমি। দিতি ছোটশ্বাস ফেল। বুঝল যে 2 প্লেট খাবার বাড়া হয়েছে তা হয়তো সাক্ষ্য আর কণার জন্য। দিতি মৃদু হেসে শুধাল, তুমি বসো সাজি আম্মু, আমি আমার খাবার বেড়ে নিচ্ছি গু। বেড়ে দিচ্ছি যখন 3 জনকেই দিই। তুই বস। দিতি হেসে বসল। সাক্ষ্য বসল পাশাপাশি। দিতি ততটা সময় হাত ধুয়ে অপেক্ষা করতে করতেই মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। বাঁকা হেসে সাক্ষ্যর দিকে চেয়েই ওর মাথার বুদ্ধিটা পাকাপোক্ত হল। সেদিনকার দিতিকে খাবার টেবিলের বিরক্ত করার কথাটা মনে করেই আকস্মিক খাবার টেবিলের সবাই থাকা সত্ত্বেও নিজের পাটা রাখল সাক্ষ্যর পায়ের উপর। সাক্ষ্যর পায়ে স্লাইড করতে করতে মজা নিয়ে সরু চাহানিতে পরখ করল সাক্ষ্যর হাবভাব। বেচারা তার আম্মু আব্বুর সামনে খুবই ভদ্রমানুষ। তাই বোধহয় দিতির এমন আচরণের পরিবর্তে পাল্টা উত্তর হিসেবে সে কিছুই করল না। শুধু চুপচাপ সহ্য করে গেল বুয়ের পাগলামো। দিতির জন্য খাবার বাড়া হল। অতঃপর দিতি আর সাক্ষ্য দুইজনই ওভাবে খাওয়া শুরু করল। একে একে তরকারি দিতে দিতে যখন মাছের পিস দেওয়ার সময় হল তখন সাক্ষ্যর পাতে দেওয়া হল বড় মাছের পিসটাই। এর পরপরই কণার প্লেটেও দেওয়ার হল বড় পিসটা। অপরদিকে সাজিয়া আফরোজ হেসে তখন দিতির প্লেটে দিলেন মাছের মাথাটা। বড়মতো মাথাটা দিতির প্লেটে দিয়েই হেসে জিজ্ঞেস করলেন, দিতি, মাছের মাথা তো খাস হু, নাকি খাস না? দিতি মাছের মাথা খায় না এটা বলতে পারল না। পাতে দিয়ে দেওয়ার পর এই উত্তর করাটা বেমানান। তাছাড়া তার আম্মু শিখিয়েছে তাকে শ্বশুরবাড়িতে সব তার চাওয়া মতো হবে না। শ্বশুরবাড়িতে তার ইচ্ছারও অগ্রাধিকার থাকবে এমন নাও হতে পারে। ওখানে যা দিবে তাকে তাতেই মানাতে হবে। এইটুকু ভেবেই দিতি হাসল। হেসে উত্তর করল, খাই। সাক্ষ্য ততক্ষণে নিজের প্লেটে একবার চাইল, দিতির প্লেটে একবার চাইল। ফোঁস করে শ্বাস তুলে বলল, মাছের পিস আর নেই আম্মু? কম কম রান্না করেছ? সাজিয়া আফরোজ উত্তর করলেন, না, কম রান্না হয়নি। দুপুরে তোর ফুফুরা এল তাই। আর কণাটা তো অতিথি। দুপুরে খায়নি আমার মেয়েটা, তাই ওর জন্য বড় মাছের পিসটাই রেখেছিলাম। দিতি শুনল। শুনে মৃদু হাসল। কণাকে সবাই খুব স্নেহ করেন, ভালোবাসেন। ঠিক যেমনটা দিতিকে তার আম্মু আব্বু বাসত। আম্মু তার জন্য মাছের বড় পিসটাই রাখত, মুরগির লেগ পিসটাই রাখত। ঠিক এমনই তার জন্য সবার প্রথমে চিন্তা করত। আব্বুও তো তাকে কম ভালোবাসত না। সপ্তাহে কিংবা মাসে যখন বাসায় আসত দিতির জন্য ব্যাগভর্তি জিনিস আনত, যেমন চুড়ি, নূপুর, কাপড় আরও কত কি। দিতি দীর্ঘশ্বাস ফেল। এই মুহূর্তে তার আম্মুকে খুব করে মনে পড়ছে তার। খুব করে। ইস, দিতি যদি এখনও নিজের আম্মুর কাছে থাকত। আম্মু তো না খেয়েও তার জন্যই আগে ভাবত। ভালো খাবারটা আগে তার পাতেই দিত। দিতি ভেবে শুকনো হাসে। সাক্ষ্য ততক্ষণে নিজের পিসটা তুলে দিল দিতির প্লেটে। বলে উঠল, দেখি এই মাছটা কাটা বেছে খেতে পারেন কি না। আমি শিওর পারবেন না। দিতি চাইল সাক্ষ্যর দিকে। সাক্ষ্য যে তাড়ামো করে কথা বলে তাকে দিয়ে বহু কিছু করিয়ে নেয় কৌশলে, তা এখন তার বুঝতে বাকি নেই এই যে মাছটা কাটা বেছে খেতে পারবে কিনা বলে আসলে তাকে দিয়ে মাছটা খাইয়ে নেওয়াতে চাচ্ছে তা সে জানে। মাছটা বাড়িয়ে সাক্ষ্যর প্লেটে রেখেই বলল, পারব না। আপনার মাছ আপনি নিন গু। সাক্ষ্য কপাল কুঁচকে চাইল। এক পলক মায়ের দিকে চেয়েই বলে উঠল, আম্মু, তোমার বান্ধবীর মেয়ে নাকি মাছের কাটাও বেছে খেতে পারে না। ছিহ ছিহ। শুনুন, আজ না হয় আমার থেকে শিখে নিন। বেছে দিচ্ছি কাটা, দেখুন গু। শেষের কথাগুলো দিতিকেই বলল সাক্ষ্য। বলতে বলতে কাটা বেছে নিয়ে দিল দিতির প্লেটে। পুরোটা মাছ বেছে দিতে দিতে গলা ঝেড়ে বলল, সত্যি বলছি দিতিকা, তাসনিমকে এতটাও ভাবিনি আমি যে কাটা বেছে খেতে পারে না। দিতি চাইল শুধু, জবাব দিল না। আদরে আদরে বড় হলেও সে অবশ্যই মাছের কাটা বেছে খেতে পারে। এতটাও অকর্মণ্য নয় সে। হাত চালিয়ে খেতে খেতে একবার চোখ পড়ল কণার দিকেও। কেমন রুষ্ট হয়ে চেয়ে আছে সাক্ষ্য আর দিতির দিকেই। সাক্ষ্য রুমে এল একটু পর। দিতি তখন ভেজা চুল থেকে পানি ঝাড়ছিল। সাক্ষ্য এসেই দাঁড়াল দিতির পেছনে।
অতঃপর ঠোঁটজোড়া গোল করে দিতির কাঁধের মসৃণ তক্তায় ফু দিতেই দিতি শিউরে উঠে ঘুরল। সাক্ষর মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে নিতেই সাক্ষ্য পা বাড়াল। দিতিকে দেওয়ালে ঠেকিয়ে 2 হাত রাখল দিতির 2 পাশ দিয়ে দেওয়ালে। পরপরই ঝুঁকে গিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, খাবার টেবিলে তো বহু জ্বালাতন করে ফেলেছেন ম্যাম। আমি জ্বালাতন করলে আবার দূরে সরবেন না তো? দিতি চাইল সূক্ষ্ম চাহনিতে। সাক্ষর হাসিটা কেন জানি গা ছুঁয়ে যায় যেন। সহ্য হয় না এই হাসি। দিতি সে শিরশিরে অনুভূতি নিয়ে তাকাতেই সাক্ষর ঠোঁটজোড়া যখন তার মিহি পাতলা ঠোঁটজোড়ার দিকে একটু একটু করে এগোতে নীল দিতি তখন একদম আচমকাই বলে উঠল, সাজি আম্মু। সবার সামনে ভদ্রশব্দ ভান ধরা সাক্ষ্য মুহূর্তেই লাফিয়ে উঠল। এক লাফে বইয়ের থেকে দূরত্ব টেনে দাঁড়াল 2 হাত পাশে। চোখ খিচে নিজেকে স্বাভাবিক করে চাইতেই দেখল তার আম্মু নেই। না, নেই। এই দিতিটা তার সাথে মজা করেছে। কি বিচ্ছু! সাম্য নিজের ভার্সিটির ক্যান্টিনে বসে সিঙ্গারায় কামড় বসাল। বাম হাতে চায়ের কাপ। নিহাল ততক্ষণে এসে বসেছে সাম্যর পাশেই। কথাকে সে প্রপোজ করেছে। বাংলা ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছিল। অথচ এই সাধারণ মেয়েটা তাকে ফিরিয়ে দিয়েছে এটা মানতে পারল না নিহাল। তাই তো বন্ধুবান্ধবদের সাথে আলোচনায় মেতে উঠল। সাম্য আর যাই হোক কথাকে নিয়ে কারোর কাছে সমালোচনা, আলোচনার আসর সাজায় না। যা বলে কথাকে সরাসরিই বলে। সাম্য ভ্রু কুঁচকে চাইল। নিহাল ততক্ষণে হাতের কফির কাপটায় চুমুক দিয়ে বলল, সাম্য, তোর কি মনে হয় তোর বোন খুব সুন্দরী? আসলেই সুন্দরী লাগে? তোর বোনকে নিয়ে আলোচনায় তোর এত চেতে উঠার কারণটা কি? যদি বিশ্বসুন্দরী হতো তাও না হয় একটা কথা ছিল। কথাটায় যে স্পষ্টই কথাকে নিয়ে ব্যঙ্গ করা হলো তা বুঝতে বাকি রইল না সাম্যর। ভ্রু বাঁকিয়ে বলে উঠল, ও বিশ্বসুন্দরী না হলে তোদেরকে ওর সম্পর্কে কথা বলার রাইট কে দিয়েছে? কে দিয়েছে? ও দিয়েছে? নাকি আমি দিয়েছি? অনুমতি নিয়ে কাউকে নিয়ে কথা বলতে হবে নাকি এবার থেকে? আমার মনে হয়েছে ওকে নিয়ে উপহাস করেছি। আমার মনে হবে ডিপার্টমেন্টে কালু সাগরকে নিয়ে আলোচনার করার করব। এতে অনুমতি নিব কেন হু? আমার নিজের কথা বলার রাইট আছে গি। সাম্য দাঁতে দাঁত চাপল। রাগটা অতিরিক্ত তার। তাই তো চোয়াল শক্ত করে বলে উঠল, তোর কথা বলার রাইট থাকলেও আর 5 জন ছেলেকে নিয়ে কথার বিষয়ে বিশ্রীর আলাপের রাইট তোর নেই। নেই মানে নেই। ভুলে যাবি না ও আমার বাড়ির মেয়ে। নিহাল ফের ব্যঙ্গ করে বলল, ওরে আমার বাড়ির মেয়ে রে। নিজেই তো দিনরাত অপমান করিস ওকে। মজা নিস উপহাস করে। অন্য কেউ করলেই দোষ। সাম্য এই পর্যায়ে দাঁতে দাঁত চেপে রক্তলাল চক্ষু নিয়ে চাইল। আচমকাই নিজের হাতেন সিঙ্গারা ফেলে 2 হাতে চেপে ধরল নিহালের কলার। গলা শক্ত করে বলে উঠল, আলবাত দোষ। ওকে যা বলব আমি বলব। যা করব আমি করব। তুই কে? তুই কোথাকার কে যে ওকে নিয়ে কথা বলবি? ওকে কষ্ট দিব আমি, মোটা বলব আমি, যা ইচ্ছে তাই বলব আমি। কিন্তু তোদের মতো জানোয়ারদের ওর সম্পর্কে এক অক্ষর বলারও অধিকার নেই। ওকে? নেক্সট টাইম কিছু বললে তোকে আমি সোজা আলবিদা জানা পৃথিবীর হয়ে। নেহাত বন্ধু বলে আজ ছাড় দিচ্ছি নিহাল। কথাগুলো বলেই ছুঁড়ে ফেল নিহালকে। তারপর ধূপধাপ পা ফেলে এগোল নিজের মতোই। রাগে কাঁপছে ছেলেটা। চোখমুখ লাল হয়ে এসেছে। অথচ যাকে সে ছোটবেলা থেকে সহ্যই করতে পারে না তাকে কেউ কিছু বললে সে কেন রাখবে? কেন? গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।